অনেকদিন আগের কথা। মুকুন্দপুর রাজ্যে অখিল চাষি তার স্ত্রীকে নিয়ে থাকতো। সামান্য একটু জমিতে চাষ করে কোনো রকমে তাদের দিন চলতো। বুঝলে গিনি, এবারে ভাবছি মহাজনের টাকাটা যে করেই হোক শোধ করে দেবো। সে তো তুমি প্রতিবারই চেষ্টা করছো, কিন্তু শোধ তো আর হচ্ছে না। মহাজনের কাছে ধার যেন বেড়েই চলেছে। এই জন্য সবাই বলে মহাজনের কাছে ধার করতে নেই। কি আর করা যাবে বলো, তখন এমন একটা অবস্থা হয়েছিল, ধার না করে আর কোনো উপায় ছিল না। আসলে আমরা লেখাপড়া জানি না বলে মহাজন আমাদের ঠকিয়ে অনেক বেশি টাকা নিয়ে নেয়। ঠিক বলেছ, আমরা লেখাপড়া জানি না, তারই সুযোগ নেয় মহাজন। আমাদেরকে ঠকিয়ে অনেক অনেক বেশি টাকা নিয়ে নেয়। কেউ যদি থাকতো লেখাপড়া জানা, আর সে যদি প্রতিবাদ করতো, তাহলে হয়তো আমরা এরকম করের বোঝা থেকে বাঁচতাম। কে আর প্রতিবাদ জানাবে বলো, সবারই তো প্রয়োজনে পড়েই মহাজনের কাছে যেতে হয়। যে প্রতিবাদ জানাবে তাকে তার মহাজন কখনো ধার দেবে না। সে বিপদে পড়লে টাকা পাবে কোত্থেকে? সবাই তাই জেনে শুনেও চুপচাপ থাকে। সত্যি, এই অবস্থা যে কবে কাটবে জানি না। দেখো চেষ্টা করে, এবার যদি শোধ হয়, তবে আমার মনে হয় না এবারেও শোধ হবে। তা আর কি করা যাবে বলো, যা বলবে আমাদের শুনতে হবে। যাকে গিন্নি, আমি একবার মাঠের দিকে যাচ্ছি বুঝলে। তুমি খাবার তৈরি করো, আমি এসে খেয়ে নিয়ে বেরোবো আবার। ও কি, গাছের তলায় একজন সাধু বাবা বসে আছে মনে হচ্ছে। মুখ দেখে তো মনে হচ্ছে সাধু বাবা অসুস্থ। যাই, একবার গিয়ে দেখি তো। সাধু বাবা, সাধু বাবা, আপনি এইভাবে এখানে বসে আছেন, আপনি কি অসুস্থ? কিছু লাগবে আপনার? জল, জল, একটু জল। জল খাবেন? এই নিন, আমি জল ভরে নিয়েই বাড়ি ফিরছিলাম। এই নিন জল খান। আহ, আমি যেন প্রাণ ফিরে পেলাম। তুই আমার তেষ্টা মিটিয়েছিস, আমার প্রাণ ফিরিয়ে দিয়েছিস। বাবা, আপনাকে দেখে খুব অসুস্থ মনে হচ্ছে। আপনি আমাদের কুটিরে যাবেন, কাছেই আমাদের কুটির। একটু জল খাবার গ্রহণ করবেন। না রে মা, আমি আর কোথাও যাব না। আমাকে ফিরতে হবে, দেরি হয়ে গেছে অনেক। তবে তুই আমার প্রাণ বাঁচিয়েছিস, আমি তোকে আশীর্বাদ করছি। কিছুদিনের মধ্যেই তুই একটি কন্যা সন্তানের জন্ম দিবি, আর তোর কন্যা বড় হয়ে কোনো মহৎ কাজ করবে। কিছুদিনের মধ্যেই অখিল আর রমলার ঘরে জন্ম নিল এক কন্যা সন্তান। তারা তার নাম রাখলো সোনালি। দিন কেটে যেতে লাগলো। সোনালিও ধীরে ধীরে বড় হয়ে উঠতে লাগলো। ওদিকে অখিল আর রমলা সাধু বাবার কথা একরকম ভুলেই গেল। মা, ও মা, আমি একটু বেরোবো গো। এত বেলায় আবার কোথায় যাবি তুই? এখন কোথাও যেতে হবে না, আমি একটু পরেই খাবার দেবো। খেয়ে নিয়ে একটু বিশ্রাম নে। না না, আমি একটু পরেই চলে আসবো। আমি একটু যাই না মা, আমি কমলার সাথে একটু নদীর পাড়ে যাচ্ছি। কমলার সাথে গেলে তো তুই আর বাড়ি ফেরার নাম করিস না। যা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবি বলে দিলাম, আমায় যেন আবার ডাকতে বেরোতে না হয়। তোমাকে কোথাও যেতে হবে না, আমি ঠিক ফিরে আসবো। আমি এখন আসি। কমলা, এই কমলা,
কোথায় গেলি রে? বাইরে আয়, আমি এসে গেছি। আহ, সোনালি যে, সোনালি, কমলাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না রে। কমলা বাড়িতে নেই। সে কি কাকিমা, কমলের সাথে তো আমার কালকেও দেখা হলো, তারপর হঠাৎ কি হলো? আর বলিস না মা, সকালবেলা বাবার সাথে গোয়ালে গিয়েছিল বাবাকে একটু সাহায্য করবে বলে। তারপর হঠাৎ করে ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় যে গেছে কিছুই বুঝতে পারছি না। ও ভোরবেলা হয়তো গ্রামে এদিক ওদিক কোথাও গেছে। না রে মা, সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাইনি ওকে। জানি না কোথায় গেল। হঠাৎ করে ভোরবেলা ঘর থেকে বেরিয়ে কোথায় যে উধাও হয়ে গেল। কাকিমা, জমিদার মশাইয়ের কাছে নালিশ জানিয়েছেন? তা তো জানানো হয়েছে। ওর বাবা গিয়েছিল জমিদার মশাইয়ের কাছে, কিন্তু তাতে লাভের লাভ কি হবে বলতো? জমিদার মশাই বলেছেন চারদিকে লোক পাঠাচ্ছেন খুঁজে যাতে পাওয়া যায়। এখনো তো খুঁজে পাওয়া গেল না। কোথায় যে চলে গেল মেয়েটা। ঠিক আছে কাকিমা, আমি বরং একটু সারা গ্রামটা খুঁজে দেখি। অপু আর রূপার বাড়িতেও গিয়ে দেখবো। আসছি আমি। আহা নরেন, এত ভেঙে পড়িস না। দেখ, তোর মেয়েকে ঠিক খুঁজে পাওয়া যাবে। জানি না, জানি না কোথায় গেল। কোথাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় যে আছে, কেমন আছে, কিছুই বুঝতে পারছি না। আমি বলি কি, একবার মহারাজের কাছে নালিশ করলে কেমন হতো? কথাটা কিন্তু মন্দ বলিনিও। আমরা সবাই মিলে একবার মহারাজের কাছে যাই, চলো। মহারাজের কাছে নালিশ করে আসাটা দরকার। তা বেশ, তো মহারাজের কাছে গিয়ে একবার নালিশ করে আসা হোক। কমলা তো আর প্রথম নয়, এর আগেও বেশ কিছু জন গ্রাম থেকে উধাও হয়ে গেছে। এবার মহারাজকে জানানো দরকার। চলো চলো, সবাই মিলে গিয়ে মহারাজকে নালিশ করে আসি। কি ব্যাপার? কি তোমরা? রাজ দরবারে আসার কারণ কি? মহারাজ, আমাদের খুব বিপদ মহারাজ, আপনি আমাদের বাঁচান। ঠিক আছে ঠিক আছে, কি বিপদ আগে খুলে বলো তো শুনি। মহারাজ, বেশ কিছুদিন ধরে আমাদের গ্রাম থেকে সব লোকেরা হঠাৎ হঠাৎ উধাও হয়ে যাচ্ছে। গতকাল সকালবেলা একটা মেয়ে উধাও হয়ে গেছে। এর কোনো ব্যবস্থা করুন মহারাজ, আমরা খুব ভয় ভয় দিন কাটাচ্ছি। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তোমরা এখন এসো। মন্ত্রী মশাই। মহারাজ, এই নিয়ে এটা 7 নম্বর নালিশ। কিন্তু আমাদের প্রহরীরা তো কোনো খবরই আনতে পারছে না। সারা রাজ্যে তো প্রহরী বসানো হয়েছিল। এরা যে গ্রাম থেকে এসেছিল সেই গ্রামে আজই প্রহরী বসান। আমার খবর চাই, কি হচ্ছে, কি করে মানুষরা উধাও হয়ে যাচ্ছে, আমাকে জানতেই হবে। আগে মহারাজ, আমি এখনই ব্যবস্থা করছি। মন্ত্রী মশাই, কি সংবাদ বলুন। মহারাজ, সংবাদ অতি ভয়ানক। প্রহরীরা সংবাদ এনেছে। আহা, সে যতই ভয়ানক হোক, আমাকে জানতেই হবে। কি সংবাদ বলুন। কোন এক রাক্ষসী সারা রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। রাতের বেলা বা ভোরের দিকে যাকে বাড়ির বাইরে পাচ্ছে তাকেই ও মন্ত্র বলে বশ করে নিয়ে চলে যাচ্ছে। সে কি, কোথায় নিয়ে যাচ্ছে রাক্ষসী সব মানুষদের, সেটা জেনেছেন? আগে মহারাজ, আমাদের প্রহরীরা লুকিয়ে লুকিয়ে ওই রাক্ষসীর ডেরা চিনে এসেছে। ঠিক আছে মন্ত্রী মশাই, যে প্রহরীরা এই সংবাদ নিয়ে এসেছে তাদেরকে আমার সাথে দেখা করতে বলবেন।
কমলা যে কোথায় চলে গেল। কি সুন্দর নদীর পাড়ে আমরা দুজন বসে গল্প করতাম। একা একা এভাবে ভালো লাগে না নদীর পাড়ে বসে থাকতে। কমলার কথা বড্ড মনে পড়ছে। কি করে যে সবাই গ্রাম থেকে উধাও হয়ে যাচ্ছে। রাতের বেলা কেন, ভোর রাতের দিকেও কেউ বাড়ির বাইরে বেরোনো সাহস করছে না। আমাদের গাঁয়ের মানুষের উধাও হয়ে যাওয়ার পিছনে যে কী রহস্য আছে জানি না। আমার খুব জানতে ইচ্ছে করে, কিন্তু জানতে হলে তো আমাকে রাতের বেলা বাড়ির বাইরে থাকতে হবে। সত্যি তো এটা করলে কেমন হয়? তাই করব। আজ রাতে আমি লুকিয়ে লুকিয়ে বাড়ির বাইরে বেরোবো। আমাকে জানতেই হবে মানুষ কিভাবে উধাও হয়ে যাচ্ছে গ্রাম থেকে। এ কি, আমি কি দেখলাম? একটা রাক্ষসী গ্রামের সবাইকে নিয়ে চলে যাচ্ছে। এই আজও তো হরি কাকাকে নিয়ে গেল। কিন্তু এখন কি করব আমি? হ্যাঁ হ্যাঁ, আমি রাক্ষসীর পিছু পিছু গিয়ে দেখে আসি রাক্ষসী কোথায় নিয়ে যাচ্ছে সবাইকে। এ কি, এটা তো একটা আশ্রমের মতো লাগছে। রাক্ষসী আশ্রমে এসে আছে। এত মানুষকে যে ধরে এনেছে, তারা কোথায়? এখানে এত পিঁপড়ে ঘুরছে কেন? বাবারে, পিঁপড়ে গিজগিজ করছে। ওই তো হরি কাকাকে ওখানে বসিয়ে রেখে গেছে। আচ্ছা, একবার হরি কাকার সাথে গিয়ে কথা বলবো। না না, রাক্ষসী নিশ্চয়ই কাছে পিঠেই আছে। এখন হরি কাকার সাথে কথা বলতে গেলে যদি চলে আসে, তার থেকে দূর থেকে দাঁড়িয়ে দেখি রাক্ষসী কি করে। সর্বনাশ করেছে! ওই রাক্ষসীটা হরি কাকাকে পিঁপড়ে বানিয়ে দিল। তার মানে এখানে যে এত পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে, এরা সবাই মানুষ। এখন আমি কি করি? এখন কি করব? না না, কিছু তো একটা করতেই হবে। সবাইকে আবার মানুষ রূপে ফিরিয়ে আনতে হবে, রাক্ষসীকে মারতে হবে। কিন্তু আমি কি করি এখন? হাজারো একটাকে এনে পিঁপড়ে করলাম। আমি এইভাবে পিঁপড়ের রাজত্ব তৈরি করব। সমস্ত পিঁপড়ে আমার বসে থেকে আমার কাজ করবে। খুব শিগগিরই আমি পিঁপড়ের রাজত্ব তৈরি করতে চলেছি। সমস্ত রাজারা রাজ্য ছেড়ে পালাতে বাধ্য হবে। এই রাক্ষসীকে এখনই উচিত শিক্ষা দিতে হবে, না হলে অনেক রাজ্য ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি কি করব? একটা কাজ করলে হয়। ওই ঘটির জল ছিটিয়ে তো হরি কাকাকে পিঁপড়ে করে দিল। তাহলে ওই ঘটির জল যদি ওর ওপর ছিটিয়ে দিই, ও নিশ্চয়ই পিঁপড়ে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই করি। এটা করতেই হবে আমাকে। লুকিয়ে লুকিয়ে গিয়ে আগে ঘটিটাকে সরিয়ে নেব, তারপর পিছন থেকে জল ছুঁড়ে মারবো। এই তো আমি পেরেছি। রাক্ষসী পিঁপড়ে হয়ে গেছে। কিন্তু এই পিঁপড়েগুলোকে আবার মানুষ করবো কি করে? এই জলটাই আবার ছিটিয়ে দেবো। কিন্তু তাতে যদি কোনো বিপদ হয়, না না, এটা আমি করতে পারবো না।
কিন্তু আর তো কোনো উপায় মাথায় আসছে না। একটা পিঁপড়ের উপর ছিটিয়ে দেখি, কি আর হবে। কে তুমি? তোমার নাম কি? তোমার সাহস দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি সব দেখেছি। তুমি ওই রাক্ষসীকে পিঁপড়ে করেছো, আমাকে আবার মানুষ রূপ ফিরিয়ে দিয়েছো। বলো, বলো তুমি কে? আমার নাম সোনালি, আমি রামপুর গ্রামে থাকি। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো রাজ্যের রাজা। হ্যাঁ, আমি মুকুন্দপুর রাজ্যের রাজা। আমার রাজ্যের মানুষদের এই রাক্ষসী ধরে এনে পিঁপড়ে করে দিয়েছে। আমি এসেছিলাম এই রাক্ষসীকে মারতে, কিন্তু আমি সফল হতে পারিনি। রাক্ষসী আমাকেও পিঁপড়ে বানিয়ে দেয়। কিন্তু তুমি, তুমি সফল হয়েছো। যে কাজ আমি পারিনি তুমি করে দেখিয়েছো। তোমার অসীম সাহস, তোমার বীরত্বে আমি মুগ্ধ হয়েছি। সোনালি, আমি তোমায় বিবাহ করতে চাই। তুমি একজন রানী হওয়ারই যোগ্য। কিছুদিনের মধ্যেই মহারাজের সাথে সোনালির বিবাহ হয়ে যায়। সেদিন মানুষরা ফিরে পাওয়ার পরে মহারাজ সমস্ত পিঁপড়ের ওপর জাদু জল ছিটিয়ে তাদের মানুষ রূপে ফিরিয়ে আনেন। রাজ্যবাসী নতুন জীবন ফিরে পেয়ে আর নতুন মহারানীকে পেয়ে আনন্দে মেতে ওঠে। আর মহারাজ সোনালীকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।